দেখছেন স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সারা বাংলাদেশ এখন কাঁদছে আসলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা যে ট্র্যাজেডি, সেটার পরে মৃত্যুর সংখ্যা, মৃত্যু নিয়ে সারা বাংলাদেশ আজকেও কাঁদছে। সেই সঙ্গে আমরা কিন্তু নানা ধরনের ঘটনাও দেখছি। বিশেষ করে আমরা আজকে দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে সচিবালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট খুলে ভেতরে প্রবেশ করেন এবং তারপরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং বেশ প্রায় 60 জনের মতো আহত হয়েছেন। সেই খবর আমরা শুনতে পেয়েছি। সেই সঙ্গে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা খেয়াল করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ অনেক ধরনের প্রশ্ন করছেন। এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি মানুষ ফলো করেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে কেন দুর্ঘটনা ঘটলো, এই বিমানের মডেল কীরকম, জনবহুল এলাকায় এই বিমান উড্ডয়ন বা প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকায় বিমান উড্ডয়ন করতে পারে কিনা, যেভাবে এই দুর্যোগটা আমরা সামাল দিচ্ছি বা সামাল দিলাম সেটি কতটা ঠিক হলো বা আরও ভালোভাবে সামাল দেওয়া যেত কিনা, নানা ধরনের আলোচনা আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, তিনি সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, তিনি দুর্যোগ ও জরুরি ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। এবং আছেন আলমগীর সাত্তার বীর প্রতীক, তিনি অবসরপ্রাপ্ত বৈমানিক এবং কিলো ফ্লাইটের সদস্য। আপনার দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাব। আমি একটু আলমগীর সাত্তার আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে দুর্ঘটনা হলো, এখনও কিন্তু কারণ নিয়ে আলোচনা, প্রায় 2 দিন হয়ে গেল, দুর্ঘটনা কেন ঘটলো এমন একটি আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে এবং আসলে এই কারণটা আমরা কীভাবে কবে জানতে পারবো একদম যে এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি আসলে এই কারণটা জানা সম্ভবই না? কারণ জানা আছে, এখন প্রকাশ যারা এটা করবে, যেমন সিভিল এভিয়েশন, হ্যাঁ, কিন্তু তারা কতটা পাবলিক করবে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, মানে এই ধরনের দুর্ঘটনা ঘটার পর কি পাবলিক করা হয়, মানে আন্তর্জাতিকভাবে কীরকম নিয়ম করা, কিন্তু আমাদের দেশে সব কিছুই তো সেভাবে হয় না। এখন কতটা তারা প্রকাশ করবে সেটা তো আমি বলতে পারবো না। আপনার কাছে কি মনে হয়েছে? এই ছবি নিশ্চয়ই দেখেছেন, ভিডিও কিছু হচ্ছে, আপনার কাছে কি আপনার কাছে কি মনে করেছেন কিনা যে এরকম, বা আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয়েছে যে পাইলটের অদক্ষতা ছিল, হ্যাঁ, সম্পূর্ণ অদক্ষতা। কারণ এটা এরোপ্লেন যখনই দিক পরিবর্তন করে, টার্ন করে, তখন ওটা ব্যাং করতে হয়। কতটা ব্যাং করলে পরে এটা স্টল করবে সেটা আবার নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেমন যদি স্পিড বেশি থাকে তাহলে থ্রাস্ট ওটা কম্পেনসেট করে ব্যাং একটু বেশি হইতে পারে। আর যে পাইলট করছে তারও একটু দেখা উচিত। ওই যে আর্টিফিশিয়াল হরাইজন বলতে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওইটা খুব ভালোভাবে দেখা যায় যে আমি কতটা ব্যাং করলাম। তা নাহলে একটু বেখেয়াল বেশি ব্যাং করছে, স্টল করে গেছে। এখন একবারে স্টল করলে এই রিকভারির প্রসিডিওর, এগুলো আমরা যখন সিমুলেটর করতে যাইতাম তো বেশিরভাগ সময় এই স্টল রিকভারিগুলোই প্র্যাকটিস করানো হতো। কিন্তু যখন স্টল করছে, এই অল্প অভিজ্ঞতার পাইলট হওয়ায় তার পক্ষে স্টল রিকভারি করা সম্ভব হয়নি। তখন এরোপ্লেনের উপরে তার কোনো নেই, কন্ট্রোল, দখল নেই। এখন ওটা যখন দখল থাকলো না, তখন ও স্টল করে, ও তো যাচাই করতে পারতেছে না যে আমি কোন জায়গায় যাই, ফাঁকা জায়গায় ল্যান্ড করব, কারণ ওটা তো স্টল করে গেছে। সুতরাং সেটা যে একটা স্কুলের উপরে পড়বে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ছিল না। হ্যাঁ, তো এখানে
সবচেয়ে বড় বাধাটা হইল যে ইয়ে করা কি বলে ওই পাইলটের অভিজ্ঞতার অনেক অভাব ছিল। এই সবেমাত্র কিছু ফ্লাইং করছে, করার পরে সে গেছে প্রথম সোলো ফ্লাইট করতে। তো সোলো ফ্লাইট করতে গেলে প্রথম দিক দিয়ে তো মানুষের হেজিটেন্সি থাকে, নিজের মধ্যে জড়তা থাকে, হ্যাঁ, সেটা আমাদেরও ছিল। তা সেইখানে হইল ভুল যে পাইলটের খুব অল্প অভিজ্ঞতার একজন পাইলট, সে খেয়ালও করে নাই যে কতটা ব্যাংক, এর যদি স্পিড বেশি থাকতো অনেক, তাহলে হয় কি স্পিড আবার থ্রাস্ট বাড়াইয়ে দেয়, তাতে লিফটও বাড়ে না। সেই রকম স্পিডে এরোপ্লেনটা ছিল না। তা যে ঘটনা ঘটছে সেটা পাইলটের অদক্ষতা, এবং স্টল করে যাওয়ার পরে তার পক্ষে সম্ভব ছিল না যে স্কুলের উপরে পড়তেছে না কোথায় পড়তেছে সে তো আর নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা আপনার মতামত শুনছি, আমরা নিশ্চয় আর আসবো আবার আপনার কাছে। বেশ কিছু প্রশ্ন আছে আসলে, আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন সাধারণ মানুষ করছে, আলোচনা করছে, আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করবো। আমি একটু আপনার কাছে আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। আমি যদি বলি যে একটা দুর্ঘটনা ঘটল, একটা দুর্যোগ গেল, যদি বলি যে এতগুলো শিশু মারা গেছেন, একটা বাংলাদেশের জন্য একটা বিশাল শোক, কিন্তু এই দুর্ঘটনার পর বা দুর্যোগ হওয়ার পর দুদিন গেল, সব কিছু মিলে আসলে আমরা কি শিক্ষাটা নিলাম? আমি যদি একদম রেস্কিউ থেকে শুরু করি সব কিছু মিলে। না, প্রথমে একটা খুবই অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়ের ভিতর ঘটনা, এবং এই জন্যই আজকে আমরা শোক দিবস পালন করছি এবং পুরো জাতি শোকাহত। এবং এটা যাদের ছেলে মেয়ে আছে এবং যারা নর্মাল আমার বাসায়ও কন্টিনিউয়াস তারা দেখতেছে, এবং আমার বাসার সবাই অলমোস্ট শিক হয়ে গেছে আসলে। এটা ভেরি টাচি একটা ইনসিডেন্ট, এবং আমরা চাই যে যারা মৃত্যুবরণ তাদের মাগফিরাত কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের মেজর প্রায়োরিটিটা হচ্ছে আসলে, এখন যদি আমরা কথা বলছি এখানে কথাগুলো আসতেছে না আমাদের, বাট এখন যারা মৃত্যুর সাথে লড়াই করছে তাদেরকে বেটার ট্রিটমেন্ট দিয়ে অথবা দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে আরোগ্য লাভ করা তাদের সাথে, এবং তাদেরকে সঠিকভাবে তাদেরকে ট্রিটমেন্টটা এনশিওর করা, সেটাই আমাদের মেন প্রায়োরিটি কাজ। তারপরে এখন যেটা বললেন যে ফাইন, যে একটা এই দুর্ঘটনা বাংলাদেশে কিন্তু এটা প্রথম ঘটনা, এর আগে অনেক ঘটনা ঘটেছে, এয়ারফোর্সের প্লেন ইনসিডেন্ট হয়েছে, এইসব প্লেনের কতগুলো, আমি যেহেতু ফায়ারে ছিলাম বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ করেছি, এগুলো হয়তো আইসোলেটেড ইনসিডেন্ট, যেগুলো হয়তো জনবহুল এলাকায় প্লেনটা ক্র্যাশ করে নাই, যে আলাদা ট্রেনিংয়ের জায়গা ছিল, ফাইট করে যশোর অথবা টাঙ্গাইল এদিকে কয়েকটা হয়েছে, ঢাকায় হয়তো জায়গায় এটাই আমার মনে হয় এটাই প্রথম এভিয়েশন হিস্ট্রিতে, আরও বলতে পারবেন ব্যাপারটা আসলে। কয়েকদিন আগে আমরা দেখলাম একটা ঘটনা ইন্ডিয়াতে হয়েছে আসলে একটা এখানে। তো কি কারণে হয়েছে, অবভিয়াসলি এটার অনেক ফল্ট যেগুলো আছে, এটা যেটা আমরা নর্মালি বলি, এটা নর্মালি পাইলট এরর হতে পারে, এটা হলো তারপর মেকানিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল যেগুলো আছে এখানে, ওয়েদার কন্ডিশনের আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলি এখানে হিউম্যান এরর থাকতে পারে সমস্যা। তারপর যেগুলো আছে আমরা বলি যে আরবান এরিয়ার যে এরিয়াতে আমরা ফ্লাইট করছি, কতটুকু এরিয়াগুলো কতটুকু ঝুঁকি সারা। তো যে কোনো অ্যাক্সিডেন্ট হোক না কেন, অ্যাক্সিডেন্টটা কিন্তু দেখতে হবে এটা কিন্তু এড়ানো যেত কিনা আসলে, সেটা আমাদের মেজর কনসার্ন আসে সবার জন্য। একই প্রশ্ন আসলে, আমরা শহর এলাকায় এরকম ফ্লাইট করছি, আমরা কিভাবে ঝুঁকি কমানো যায় সেটা আমাদের উদ্দেশ্য আর কি। তো এখন এইসব ঘটনা ঘটছে, আমরা ভুলে যাচ্ছি আসলে এখানে। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে এখন একটা স্বাধীন তদন্ত হওয়া উচিত আসলে বিশেষ করে, এবং সেটা টেকনিক্যাল পার্সন দিয়ে করা উচিত এখানে কোনো একটা, এবং সেগুলো থেকে লেসন নেওয়া উচিত এখানে বিশেষ করে আমরা, এবং অন্যান্য দেশেও এটা করা হয় আসলে, এবং সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক। এবং সেখানে অবশ্যই যদি ঢেলের সাথে তো সিভিল এভিয়েশনের কি সমস্যা আছে, সিভিল এভিয়েশনের সাথে আমাদের অন্যান্য সংস্থা যেগুলো আছে, রাজুক, টাউন প্ল্যানার যারা আছে তাদের সাথে এগুলোর সাথে আলাপ করে আমাদের বিল্ডিংগুলোর সাইজ, বিল্ডিংগুলোর জনবহুল এলাকায় অ্যাটলিস্ট মনে করেন সব ফানেল এলাকা যেগুলো হয় সেখানে অ্যাটলিস্ট প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জায়গা দিতে হবে আসলে। টোটালি আমাদের এখন পুরো ফানেলটা আছে একদম প্রচুর জনবহুল এলাকা এখানে। এটা অবশ্যই আমাদের যুদ্ধ বিমান অথবা অনেক ট্রেনিং শর্টের জন্য একটা বিগ কনসার্ন আমি মনে করি।
অবশ্যই এটা পাইলটের প্রতি আমাদের সমবেদনা রইল। হয়তো পাইলট চেষ্টা করেছে, হয়তো পারে না, হয়তো মেকানিক্যাল ফল্ট, এটা হয়তো আউট অফ হিস কন্ট্রোল, এটা হতে পারে। তবে কেউ তো আর অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, এবং একটা পাইলট ট্রেনিং করার জন্য পাইলটের সঠিকভাবে গড়ে তোলা তাকে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, এবং সেটা কন্টিনিউয়াস প্রশিক্ষণ, তারপরে সে আস্তে আস্তে এক্সপার্ট পাইলট হয়ে থাকে। তবে আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখানে যে যখন ঘটনা ঘটার পরে কিন্তু আমরা যে কীভাবে ঝুঁকি কমানো যায় কিনা, এখানে অবশ্যই ঘটনার পরেই আমরা দেখেছি যে এমার্জেন্সি রেসপন্স হিসেবে এখানে ফায়ার সার্ভিস, তারপরে স্থানীয় ভলান্টিয়াররা কাজ করেছে, এবং ভলান্টিয়ারের সাথে সেনাবাহিনীর যারা আছে সদস্যরা, তারপরে বিমান বাহিনী তারাও আসছে, এবং সম্মিলিতভাবে একটা স্কুল প্রশাসন তারাও সহায়তা করেছে। এভাবে কিন্তু একটা রেস্কিউ কাজটা হয়েছে। রেস্কিউ কাজের কোনো দেরি হয়নি, যত আমি খবর পেয়েছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুনটা খুব দ্রুত ছড়িয়ে গেছে, কারণ এটা তো এয়ারপোর্টের ক্ল্যাশ হয়েছে, এবং সেখানে তারপর এক্সপ্লোশন হয়েছে, আগুনটা ছড়িয়ে গেছে। আপনাকে জানতে, আপনার কথার মধ্যে আপনি বলছিলেন যে এয়ারপোর্ট এলাকায় আমাদের যেভাবে জনবহুল এবং বিভিন্ন বিল্ডিংগুলো যে উচ্চতা, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে একটা এয়ারপোর্ট এলাকায় নিরাপত্তার জন্য যে ধরনের যত উচ্চতার বিল্ডিং হওয়া উচিত, বাংলাদেশের এয়ারপোর্ট ঘিরে সেরকম অবস্থা আছে কিনা? না, এখানে অবশ্যই যেটা একটা এয়ারপোর্টে একটা ফানেল থাকে, ফানেলের মনে করে একটা নির্দিষ্ট হাইট থাকে, হাইটে কিন্তু বিল্ডিংগুলো করে। কিন্তু আমাদের দেশে তো এখন দেখা যাচ্ছে যে এগুলো একসময় কিন্তু অনেক হাইট কম ছিল, তারপরে হয়তো আমাদের বিভিন্ন বাণিজ্যিক যেটাকে হবে লাভের জন্য, অথবা সেখানে কিছু আমরা হয়তো সিভিল এভিয়েশন, তারপরে আপনার রাজুক, তারা হয়তো বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে হাইটগুলো মানুষের বিল্ডিং হাইটটা বাড়িয়ে দিয়েছে। আসলে হয়তো সেভাবেই এই জায়গাগুলো আস্তে আস্তে উপরের হাইটগুলো কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে। আসলে কম্প্রোমাইজ মানে কি, অ্যাটলিস্ট আমরা উই আর কম্প্রোমাইজিং উইথ দ্য সেফটি অফ দ্য হোল থিংস। আসলে একসময় কিন্তু উত্তরা খালি ছিল, উত্তরা প্ল্যান করে উত্তরা এখন যে ফান এলাকা যদি কোনো এমার্জেন্সি ল্যান্ড করবে, উত্তরা একটা ফেজ 16 ফেজ উত্তরা করলাম আমরা এখানে। আগে কিন্তু পুরো খালি ছিল, বিল ছিল এখানে। তো আমি যে মনে পড়ে একটা প্লেন এরকম ল্যান্ড করেছিল, ফকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন পানিতে পড়ে গেছে, তারপরে হয়তো ওখানে কোনো আশেপাশের লোকের ক্ষতি হয় না। তো এখন যেহেতু এই মারা গেছিল ওখানে, যারা প্লেনের যাত্রীরা মারা গেছিল, বাট আল্লাহ বাইরের কোনো কেউ হয় না, কারণ পাইলট মারা গেছে, রোকে এমন ছিল পাইলট, কিন্তু হার্ট ফিল করে মরছিল, যেগুলো আছে হার্ট ফিল করে মরছিল ওই সময় ওখানে ওই আমাদের নেভাল চিফ। হ্যাঁ, নেভাল চিফ উনি গিয়েছে, উনি পরে মশা। তবে আমরা দেখেছি যে এই সমস্ত শহর এলাকা এখন যেহেতু আমাদের দ্রুত এগুলো আনপ্ল্যান্ড হইতে হচ্ছে, এগুলো প্ল্যান এবং তদারকির খুবই অভাব রয়েছে। তবে এখানে একটা বিরাট সমন্বয়ের অভাব রয়েছে, যেখানে বলবো সিভিল এভিয়েশন, রাজুক এবং টাউন প্ল্যানার যারা আছে, যার জন্য কিন্তু আমাদের এই পুরো শহরটাও ঝুঁকিপূর্ণ হচ্ছে। এখন অনেক আমাদের যেহেতু থার্ড টার্মিনালটা হয়েছে, তবে সিভিল এভিয়েশনের কিন্তু অনেক প্লেন চলাচল করবে। তবে আমি মনে করি যে অবশ্যই আমাদের একটা নতুন একটা এয়ারপোর্টের জায়গা দেখা উচিত। মনে করি এখন সময় এসছে, হয়তো বাংলাদেশের উন্নয়ন হবে, বাট একটা স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট জায়গায় আমাদের বের করা হচ্ছে, এখন সময় এসছে সেইভাবে করা উচিত। এটা কি মানে বাণিজ্যিকের কথা বলছেন নাকি? বাণিজ্যিক এবং সাথে সাথে মনে করেন মিলিটারি, দুটোই অনেক সময় বাণিজ্যিক এগুলো অনেক সময় পাশাপাশি থাকে আসলে এখানে অন্যান্য দেশের ফর স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্টের জন্য। আসলে অবশ্যই এটা হয়তো আমাদের একবার উদ্যোগ নেওয়া হয়েছিল আড়িয়াল বিলে, সেটা হয়তো হয় না অন্য কারণে, বাট যেহেতু আমাদের ঝুঁকি যদি কমানো যায়, অবশ্যই এখানে একটা নতুন এয়ারপোর্টের একটা জায়গা নির্ধারণ করে সেটা শিফট করার প্রয়োজন। আসবো আপনার কাছে আবার, আমি একটু আলমগীর স্যার আপনার কাছে একটু জানতে চাইব, জনবহুল এলাকায় বিমান উড়ানো বা প্রশিক্ষণের জন্য বিমান উড়ানো, এই বিষয়টি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুনছি। হ্যাঁ, যারা আলোচনা করে তারা প্রায় খুব অল্প শিক্ষিত মানুষ, তারা অনেক কিছু জানে না। যেমন দুই পাশে যে আমাদের বিল্ডিং, উঁচু বিল্ডিং, এখানে বিল্ডিং হইতে পারে উচ্চতা 45 মিটার্স, ইটস এ লট অফ হাইট, 150 ফিটের মতো। হ্যাঁ, তা কোনো প্লেন কোনো সময় 200 ফিটের নিচে করবে না ফ্লাইং, 200 ফিটের উপরেই থাকে। আর যে ফানেল ঠানেল আমরা বলি, এগুলো এমন গুরুত্বপূর্ণ না, কারণ এই যে এই এয়ারপোর্টও যদি ব্যবহার করা হয়, এই এয়ারপোর্টের প্রথম 3000 ফিট
এটারে ওভাররান হিসেবে ব্যবহার করতেছে, ধরে নিছে। যদি প্রয়োজন হয় এদিক দিয়ে যদি টেক অফ করে এই সাউথ থেকে, তাহলে সম্পূর্ণটা একেবারে শুরুর থেকে ব্যবহার করতে পারে। আর যদি ওই দিক দিয়ে ল্যান্ড করেও যদি থামাইতে না পারে, তো ওই যে যেটা ওভাররান আছে, হ্যাঁ, প্রায় 3000 ফিট, সেটা এনাফ। সুতরাং আমরা যে ফানেল ঠানেল নিয়ে কথা বলি, এগুলো একদম ফালতু কথা। আর আরিয়াল বিল নিয়ে যে কথাগুলো, এগুলো সবাই দুইটা পয়সা বানাবার জন্য পরিকল্পনা করছিল। ওই যে মান্নান নাকি ওইখানে একজন ছিল, তো ও জানে যে এইখানে যদি করা যায় তাহলে তো আমি 5000 কোটি টাকা মাইরে দিতে পারবো, এছাড়া আরিয়াল বিলে যাবো কেন? ওইটারে ভরাট করব, ওইটাকে যোগাযোগ ব্যবস্থা হবে, আমি 1 লক্ষ কোটি টাকা দিয়ে ওইখানে যাব। এগুলো সব পাগলামি। আর আমরা যেটা বলি রানওয়ের বিকল্প কোথায়? যদি করাচি এয়ারপোর্ট আমাদের চেয়ে কত দিন আগের, অনেক দিন, দিল্লি অনেক দিন আগের একটা শুধু রানওয়ে করছে তারা, হ্যাঁ, ওই ক্রস উইন্ডের জন্য একটা এক্সট্রা করছে। আমাদের কলকাতা তো 2টা রানওয়ে দিয়েই আজকে চলতেছে 70-80 বছর। তা আমরা কেন খুঁজতে যাব আবার একটা বিশাল জায়গা, আরও আমি 1 লক্ষ কোটি টাকা খরচ করব, তাহলে আমি 2টা মালপানি বানাইতে পারবো? এই খালি মালপানি বানানো ছাড়া যে আমাদের কোনো বুদ্ধি আছে, কিন্তু প্রয়োগ করি। আপনি বলছেন তাহলে বিকল্প এয়ারপোর্টের দরকার নেই আসলে? না, এখন ডবল রানওয়ে করতেছে না, এ তো লিখতেছি 10 বছর আগের থেকে, এখন করতেছে না। ও জায়গায় অ্যাকোয়ার করা, পয়সাও তারা নিয়ে নিছে, তারপরে ওখানে রাস্তা ছিল। এখন করছে কি না, সেই জায়গায় যেটা গভর্নমেন্টের জায়গা, হ্যাঁ, তারা ওখানে এখন আরেকটা রানওয়ে করতেছে। সুতরাং আমাদের রানওয়ে তৈরি করার, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা কলকাতা দেখলেই হয়। আচ্ছা, আপনি তাহলে আমি একদম এই যে প্রশ্নটা করি, জনবহুল এলাকায় তাহলে যুদ্ধ বিমানের প্রশিক্ষণের জন্য ওরা কোনো সমস্যা না? না, মোটেই সমস্যা না। বললাম তো, যুদ্ধ বিমান হোক আর যেটাই হোক, তো ও তো স্পিড স্লো করে দেয়। আচ্ছা, আর যুদ্ধ বিমানও তো যেটাই হোক, কোনোটা 200 ফিটের নিচে ফ্লাইং করে না। তা আমাদের যে বিল্ডিংগুলো আছে, উঁচু বিল্ডিং, এগুলোর হাইট সর্বোচ্চ করে দিছে রাজুক থেকে, যে 45 মিটার্স, 150 ফুট। হ্যাঁ, এই জন্য কোথাও আমাদের যাওয়ার, এই যারা পরিকল্পনা দেয়, এরা সবাই মালপানি বানানোর জন্য। আমি একটু এডুকেটেড জেনারেল আলী আহমেদ খান আপনার কাছে জানতে চাইব, আমি যে উদ্ধার অভিযানের কথা বলি, আমরা দুর্ঘটনার পরপর ইদানিং আমরা একটা নতুন একটা দেখতে পাচ্ছি, যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটলে বিপুল সংখ্যক মানুষ চলে যাচ্ছে। প্রতিটা মানুষের হাতে মোবাইল আছে, তারা বেশিরভাগ মানুষ ছবি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। এবং আমরা এখানেও দেখেছি যে একটা বাচ্চা খুবই পুরো অবস্থা বেরিয়ে আসছে, উদ্ধার করার চেয়ে বেশিরভাগ মানুষ 80-90 জন তাকে ছবি তুলতে যাচ্ছে, এরকম ছবি আমরা দেখেছি এবং মানুষ অনেক বিরক্ত হয়েছে। তাকে জড়াই ধরে মাটির উপরে 2-3টা গড়াগড়ি দিলে আগুনটা নিভে যায়। মানুষ এই যে উদ্ধার অভিযানের সময় মানুষের অতি উৎসাহ বা প্রচুর ভিড় করছে, এটি নিয়ে আপনার নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে। কারণ একদিকে কিন্তু 2টা ঘটনা, অনেক সময় বাংলাদেশে তো জনবহুল দেশ, এবং দেখেন কখনো বিদেশে আগুন লাগলে হয়তো বা ইনসিডেন্ট হলে কিন্তু কিছু লোক কম থাকে, এবং ওখানে ফায়ার ফাইটাররা খুব সাবলীলভাবে কাজ করে এবং তারা খুব সফলভাবে কাজ করে। আমাদের দেশে হচ্ছে কি, যখনই কোনো বড় দুর্ঘটনা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রথম রেসপন্ডার হচ্ছে লোকাল পিপল, কিন্তু আসলে এটি দেখতে, এবং লোকাল পিপল এত চলে আসে, এবং তখন কিন্তু দেখা যাচ্ছে যে উদ্ধার করার যে এই রেস্কিউ অপারেশনটা ইট বিকাম ভেরি ডিফিকাল্ট আসলে। তো এখন হলো কি, এই লোকাল পিপুলটাকে যদি আমরা একটু পজিটিভ দিকে দিই, অবশ্যই ভালো, এটা সবাই ধাপে পড়ে যায় এবং কুইকলি তারা রেসপন্স করে, বাট এইদেরকে যদি
আমরা প্রশিক্ষিত করতে পারি, মানে আমরা কেবল ট্রেন ভলান্টিয়ার, দেন বিকাম অ্যাসেট ফর দ্য হোল অপারেশন আসলে। তো আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে এবং এলাকা ভিত্তিক কিছু ভলান্টিয়ার ডেভেলপমেন্ট করা এবং স্কুল কলেজে স্কাউট হয়েছে তাদেরকে একটা ডেভেলপ রানা প্লাজার পরে করা হয়েছিল। কিন্তু যেমন এখানে স্কুলে যদি হয় একটা ঘটনা ঘটলে এটা হয়তো ভূমিকম্প হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, একটা প্লেন দুর্যোগ ঘটনা হতে পারে। তো এখানে এই প্রত্যেকটা জায়গায় একটা থাকতে হবে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, আর জরুরি অবস্থায় আপৎকালীন পরিকল্পনা আসলে। তো যে কোনো জায়গায় পরিকল্পনা থাকলে কিন্তু আপনি কুইকলি আপনাকে কালক্ষেপণ না করে আমি উদ্ধার করতে পারি এবং মানুষের জীবন বেঁচে যায় আসলে কি করা উচিত। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে এখানে যে এত জনবল চলে আসে, এখানে অ্যাম্বুলেন্সের জায়গা নাই, ফায়ার সার্ভিসের গাড়ি প্লেস করার জায়গা নাই, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার যে কি করতে হবে মানুষ কিং করতে বিমূল হয়ে যায়। সেই জন্য কিন্তু প্রত্যেকটা সংস্থা অথবা আপনার অফিস অথবা মার্কেটে হোক তাকে একটা আপৎকালীন থাকে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকতে হবে এবং তাকে তার একটা নেতা থাকে আসলে একটা, এবং সে তখন ওই এলাকার লিডটা নেয় আসলে, সেভাবে কাজ করতে হয়। এবং তখনই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মানুষের শৃঙ্খলাভাবে কাজগুলো করতে থাকে এবং ঝুঁকির মাত্রাও কমে আসে, বিশেষ করে না আমরা মানুষের জীবনহানির সংখ্যা কমে যায় আসলে এখানে, সেটা একটা ইয়া। আর একটা হলো কি, এই যখন এখানে কাজ করতে হয় তখন এখানে অনেক মাল্টি এজেন্সি আছে, অনেক রকম আছে, সিকিউরিটি ফোর্স আছে, তাদের কি কাজ এখানে, ফায়ার সার্ভিস আসে এখানে, ভলান্টিয়ার আসে, সেনাবাহিনী আসে, যদি বড় ডিজাস্টার হয় তারপরে কাজ অন্য সো বিভিন্ন সংস্থা একসাথে কাজ করে তাদের একটা কিন্তু আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কাজ করি, কার কী কাজ এখানে তখন সমন্বয় করে কাজগুলো করতে আসলে, সেটাও একটা আমাদের একটা পরিকল্পনা থাকতে আসলে। সুতরাং এই মাল্টি এজেন্সি কোঅর্ডিনেশনের জন্য আমরা একটা ইনসিডেন্ট সিস্টেম ফলো করে কাজ করতে হয়, সেটাও এখন কেতাবে আছে কিন্তু অন প্র্যাকটিসে এটা হয় না ঠিক মতো, সেই জন্য কিন্তু আমাদের সময় নষ্ট করতে হয়। তো অবশ্য এখানে আমি অবশ্য সাধুবাদ দেবো, এখানে বিশেষ করে যখনই কাজ করতে হয় ভেরি কুইকলি ফায়ার সার্ভিস চলে আসছে, উত্তরার খুব 3 to 4 মিনিট 5 থেকে 6 মিনিট চলে আসছে, তারপর তারা আগুনটা নিভিয়ে ফেলেছে ওখানে, তারপর উদ্ধার অভিযান করছে এবং স্থানীয় ভলান্টিয়ার আছে এখানে, স্কুলের স্কাউট এবং সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর পুলিশ সদস্য যারা আছে সবাই কিন্তু খুবই কাজটা করেছে, তাড়াতাড়ি কাজটা চেষ্টা করেছে। বাট তবুও আমরা দেখি বিভিন্ন জনগণ তারা কিন্তু দেখা যাচ্ছে সেলফি তুলে তার কন্টেন্ট রেডি করে সোশ্যাল মিডিয়াতে তারা দেয়, এই যে একটা ডিমোটিভেটেড পিপুল আসে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং আমি বলবো যে অবশ্যই একটা এই ক্রাউড কন্ট্রোল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেখানে কিন্তু সবারই কিন্তু দায়িত্ববোধ আসে আসলে এখানে সাংবাদিক হোক অথবা, এবং তার সংবাদপত্রের মাধ্যমে তারা কিন্তু মিডিয়াও কিন্তু বলা উচিত যে আপনার ক্রাউডের মধ্যে আপনারা ছবি তুলে জিনিসটা ডিস্টার্ব করবেন না, তাদেরকে হয়তো একসাথে না করা যাবে না, তবে এদেরকে আস্তে আস্তে আমাদের মোটিভেট করে এদেরকে একটা প্রশিক্ষিত ফোর্স করতে হবে, তবে কিন্তু আমরা দুর্ঘটনা থেকে তো আমরা আরও হতাহতের সংখ্যা কমাতে পারবো এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে এটাকে ট্যাকেল করা যাবে মনে করি। এই আবেগটাকে পজিটিভভাবে ব্যবহার করতে হবে। আমি একটু আলম সাত্তার আপনার কাছে জানতে চাই, আমি বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটু আরেকটা প্রশ্ন করবো যে FT-7 ফাইটার প্লেন যেটি বলা হচ্ছে দুর্ঘটনা ঘটেছে, অনেকে বলছে এটা পুরনো ভার্সন, এটি অনেক পুরনো প্লেন, তাই কি? ট্রেনার এটা তো ট্রেনার 10 বছর পুরনো হলে ক্ষতিটা কি? আচ্ছা, দোষ হলে পাইলটের, সে আগে পর্যবেক্ষণ করে তো, 2টা চক্কর দেখে প্লেনের সব কিছু ঠিক আছে নাকি, হ্যাঁ, তারপরে সে ইঞ্জিন স্টার্ট দিতেছে, কোনো গোলযোগ আছে কি না সেগুলো তো সে দেখে। তারপরেও হইতে পারে, যেমন বারবার যেহেতু ট্রেনার প্লেনগুলো বারবার ল্যান্ডিং টেক অফ করে তো, তা যেগুলোর মধ্যে যেমন সেসনা প্লেনে ও কিন্তু গিয়ার আপ করে না, গিয়ার থাকে, অন্য প্লেনে গিয়ার আপ করতে গেলেই হাইড্রোলিক সিস্টেম। তা এই জিনিসগুলো প্লেনগুলো যদি আরেকটু চেক আপের মধ্যে রাখে, আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু বেশ ভালো ইঞ্জিনিয়ারিং, আমাদের বাংলাদেশ বিমানের কথা বলতে পারি, ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ভালো। ওখানে একজন আছে মানে হ্যাঁ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উনি PhD। হ্যাঁ, না পুরনো জিনিস বলছে, আমরা কিন্তু ইন্ডিয়াও দেখেছি মাঝে মাঝে MiG-29 প্লেন আমরা শুনেছি যে বিধ্বস্ত হয়ে যাচ্ছে উঠতে উঠতে, তখন বলা হচ্ছে যে এগুলো পুরনো প্লেন, এগুলো বদলাই ফেলতে হবে।
তো এই ধরনের কথা আমরা শুনেছি, এই জন্যই মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা আসছে। না, এইগুলো সত্যি না। হয় কি, ওই MiG-29 ওরা আবার আপগ্রেড করতেছে। এই রাশিয়ানরা এই সমস্ত প্লেনগুলোকে আপগ্রেড করে এমনভাবে আপগ্রেড করে যে সে বোমা বহন করতে পারে আর কয়েকশো মাইল দূরের টার্গেটে হিট করতে পারে। ওই ফ্লাইট গাইডেন্স সিস্টেম আছে, ফ্লাইট গাইডেন্স সিস্টেম দিয়া একেবারে নিখুঁতভাবে, এবং ফ্লাইট গাইডেন্স সিস্টেমে এখন আরও আপডেট হয়েছে যে ওই অবস্থায় ফ্লাইট গাইডেন্স সিস্টেমকে আবার ওরা মডিফাই করতে পারে, যার জন্য ইসরায়েলিরা মানে শুধু জানলে হয় কোন জায়গায় লোকটা লুকাই আছে, ঠিক জায়গায় একেবারে সঠিক জায়গায় নির্ভুলভাবে হিট করবে। না, আপনি বলছেন যে পুরনো প্লেনের কারণে আসলে এই দুর্ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই? না, মোটেই না। আচ্ছা আচ্ছা, আরেকটি যদি বলি যে একটা হচ্ছে যে এই যিনি পাইলট ছিলেন, তার আত্মার শান্তি কামনা করছি, তিনি অনেকে বলছেন তার প্রথম সোলো ফ্লাইট ছিল। প্রথম সোলো ফ্লাইটটি কেন জনবহুল এলাকায় হলো, এই নিয়ে প্রশ্ন করেছেন, এটি কতটা ঠিক? এটা হয়, আমরাও করছি, কারণ এখানে একটা সুবিধা আছে, অনেক বড় রানওয়ে পাচ্ছে। হ্যাঁ, কারণ সোলো ফ্লাইট করতে গেলে হয়তো একবার চেষ্টা করলো, ব্যর্থ হইলো, দ্বিতীয়বার চেষ্টা করলো, হয়তো দুইটা হপ, হ্যাঁ, একটু বড় রানওয়ে হইলে তার সুবিধা হয়। তাই এগুলো খুব সমস্যা তা না। আচ্ছা, হ্যাঁ, তাই সমস্যা এই ছিল যে ফার্স্ট সোলো ফ্লাইট, আর ছিল মনে হয় এখানে ফ্লাইং করছিল এয়ারফোর্সের, হ্যাঁ, এয়ারফোর্সের একজন স্কোয়াড্রন লিডার। তো এখন হয় কি, আমাদেরও সময় ছিল পরে যে এত ঘন্টা হইলে পরে সে হবে, সে নেক্সট প্রমোশনটা পাবে উইং কমান্ডার। পরবর্তীকালে আর বিবেচনা করে না, ওই পর্যন্ত উইং কমান্ডার পর্যন্ত এত ঘন্টা, হ্যাঁ, তার টোটাল। এই ঘটনাটা ঘটলো না গতকালে। তো গতকালকে ওই ফ্লাইটটা সে যদি করতো তাহলে তার আওয়ার্সটা পুরো হইতো এবং সে প্রমোশন পাইতো। হলো না? জি, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান আপনার কাছে আসতে চাইব। এবার দুর্ঘটনা হওয়ার পর বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এ কারণে কিনা প্রচুর গুজব আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মধ্যে এখন আবার এআই এসছে, এআই দিয়ে এত ছবি নানাভাবে করা হচ্ছে। মানে সামনের দিনগুলো যদি বলি, এই ধরনের দুর্ঘটনা বা সব কিছুর জন্য এটা আমাদের জন্য কত অ্যালার্মিং, এবং যারা আসলে উদ্ধার কাজ করে বা এইগুলোর সাথে জড়িত তাদের জন্য এটা আসলে কতটা মানে ব্যাপারটা হ্যান্ডেল করা কতটা কষ্টকর হয়ে যায়। না, আমি যেটা এভাবে বলি যে এটা যে কোনো দুর্যোগ বা দুর্বিপাকে মিডিয়ার কিন্তু ইম্পর্টেন্ট রোল থাকে আসলে। এখন যদি যেহেতু আমাদের বিভিন্ন রকম এআই আছে, তারপরে আপনার যারা পার্সোনাল কন্টেন্ট করে এগুলো করে, তো তারা হয়তো ছেড়ে দিলে ইউটিউবের একটাই করে, এভাবে একটা প্রতিযোগিতা আছে আসলে। বাট এখানে আমি মনে করি যে মিডিয়ার একটা ইম্পর্টেন্ট রোল থাকে সবসময়, যে কীভাবে ডিজাস্টার হলে তাকে সহায়তা করা যায় আসলে, এবং কীভাবে রেসপন্স কাজে সহায়তা করা যায়, উদ্ধার কাজে কীভাবে কাজ করবো আমরা। সুতরাং এটা মানে আমার মনে হয় সিগনিফিক্যান্ট রোল আছে আসলে। কারণ মানুষকে মনে করেন একটা বড় দুর্ঘটনা আর্থকুয়েক হয়েছে, ওই এলাকার হয়তো কি ইকুইপমেন্ট লাগে, তখন স্ক্রলে চলে আসলো, ওরা বললে সেভাবে কিন্তু একটা অথেন্টিক মিডিয়া থেকে রিপোর্ট দিতে পারে। আমরা সবসময় আমরা যে এটা স্ক্রল করে মিডিয়া দেখে আমরা এটা এক্সাইটেড না হয়ে অথেন্টিক মিডিয়ার মাধ্যমে এগুলো ইনফরমেশন জানা যায়। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো, যখন দুর্ঘটনা হয় অবশ্যই সেখানে কিন্তু প্রত্যেক আওয়ারলি ওই ইনসিডেন্ট একটা কমান্ড সিস্টেম থাকতো, ওখানে কিন্তু একটা ইনফরমেশন অফিসার থাকে, সে কিন্তু মিডিয়া ব্রিফিং দিয়ে করা উচিত। কিন্তু আমাদের অনেক সময় কি আমরা অ্যাভয়েড করি আসলে। যখন একটা এই সমস্ত সিচুয়েশন হয় এখানে, সেখানে কিন্তু কাজ করতে হবে, বিভিন্ন সংস্থা কাজ করে। এখানে মনে করেন আমাদের এখানে বিশেষ করে এই যেমন হসপিটালগুলো ঠিক মতো আছে কিনা, হসপিটাল প্রিপেয়ারনেস দরকার আছে, কোন হসপিটাল কোন অ্যাম্বুলেন্স আসবে এখানে, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে বলে দিতে হবে যে আপনি হসপিটালটা খালি আছে ওখানে যান। দিজ আর থিংস আছে যেটা আমাদের
এটাকে বলা হয় এমার্জেন্সি অপারেশন সেন্টার। বাংলাদেশে কিন্তু এখনও হয় নাই কিন্তু আসলে একটা এই সময় বড় দুর্ঘটনা হলে কিন্তু দেয়ার শুড বি অ্যান সিডি এরিয়াতে এটা একটা এমার্জেন্সি অপারেশন সেন্টার থাকবে, তার মাধ্যমে কিন্তু এগুলো সমস্ত এজেন্সিকে কন্ট্রোল করবে আসলে, এবং ইনসিডেন্ট কমান্ডারকে কন্ট্রোল করবে, হেল্প করবে যে, এবং ওর মাধ্যমে কিন্তু একটা রেগুলার ব্রিফিং দেবে মিডিয়া, সরাসরি ব্রিফিং যদি দেওয়া হয় তাহলে এই সময় গুজব কোনো নালিফাই করতে হবে, কারণ এটা একটা কাউন্টার মেজার হতে পারে আসলে। এবং অথেন্টিক মিডিয়ার মাধ্যমে আমরা ওই এলাকায় কী প্রয়োজন আছে, কোনটা দরকার আসলে এখানে, এবং কার যাওয়া উচিত না, কার যাওয়া উচিত হবে, এবং কিভাবে মনে করেন কার লিস্ট কার 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 আছে এখানে আমরা দিতে পারি, এভাবে কিন্তু একটা পজিটিভ রোল নিতে পারে মিডিয়া মনে করি, তবেই কিন্তু আমাদের গুজবগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, এবং উদ্ধার অভিযান এবং মানুষের যেটাকে বলা হয় যে সম্পূর্ণ রেস্কিউ অপারেশনটা আরও ইজি করা যায়। একদম শেষ দিকে চলে এসেছি আলমগীর স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে কি মনে হয় সব কিছু মিলে যেভাবে সামলানো হলো এই ঘটনাটা, দুদিন হয়ে গেছে, আপনার কাছে এটা কতটা মনে হলো যে পেশাদারিত্বের সঙ্গে বিষয়গুলো সামলানো হয়েছে? সব কিছু জানি না, তবে আমার মনে হয় যারা যারা এটার সাথে কনসার্ন তারা কিন্তু চেষ্টা করছে, তাদের প্রচেষ্টার কমতি ছিল না, সেটা তাদেরকে প্রশংসা করতে হবে। আর যদি আপনার কাছে একটু কোনো পরামর্শ জানতে চাই যে এই ধরনের ট্র্যাজেডি যদি বলি বা বিগত মানে দুঃখজনক ঘটনা যেন না ঘটে, তাহলে আসলে কি করতে হবে, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ আমাদের সিভিল ডিভিশন আরও অ্যাক্টিভ হবে। আরেকটা জিনিস হলো আমাদের এখানে একটা ঘটনা যদি ঘটে কারো ভুলেও, তো শাস্তিতে নমিনাল, আচ্ছা, আরও একটু শাস্তি হওয়া উচিত, জবাবদিহিতার মধ্যে আনা উচিত, অনেক বেশি হওয়া উচিত। কারণ আমার এটা মনে আছে পিআইয়ের একজন সেক্টর চিফ পাইলট, উনি সিঙ্গাপুর এয়ারলাইনে জয়েন করলেন, ওনার নামটা ভুলে গেছি। উনি 747 প্লেনটা ট্যাক্সি করতে গিয়া চাকা চলে গেছে ঘাসের মধ্যে, এত অত ছোটো বানায় না যে ওটা ঘাসের মধ্যে যাবে কেন। সিঙ্গাপুর এয়ারলাইন থেকে তাকে অর্ডার করছে ব্যাংকক থেকে, তোমার মাইনেটা নিয়ে তুমি চলে যাও, তোমার আর প্রয়োজন নেই। তা আমাদের এখানে শাস্তি বলতে কোনো ম্যানেজ হয়ে যায়, ওরে দিয়ে বলাই, ওরে দিয়ে বলাই, আপনি জবাবদিহিতার প্রতি আপনি জোর দিচ্ছেন। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান আপনার কাছে জানতে হবে আপনার কোনো পরামর্শ আসলে। না, আমি দ্রুত কয়েকটা পয়েন্ট বলি আসলে, যেহেতু সময় কম আছে। এখানে হলো কি, এই ঘটনা কিন্তু একটা বড় একটা দুর্ঘটনা হয়েছে, এবং এখান থেকে যদি আমরা অবশ্যই স্বাধীন একটা তদন্ত কমিশন তদন্ত করা উচিত, এবং সেখান থেকে কিন্তু আমাদের লেসনগুলো নিতে হবে আসলে, এবং ইন্ডিপেন্ডেন্টলি করার পর তারপর আমাদের অবশ্যই জবাবদিহি আওতা নিয়ে আসতে হবে। তবে এখানে যেহেতু মাইলস্টোনে যারা মানে খুবই আমার ক্ষুদের শিক্ষার্থী যারা আছে, আমাদের সন্তান তুল্য, এদেরকে এমনভাবে করতে হবে যে তারা ট্রমাটাইজ হয়ে গেছে আসলে। তো অবশ্যই এই ট্রমার থেকে কীভাবে রাখতে হবে সেজন্য তাদের সাইকোলজিক্যালি তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া উচিত, তাদের সাথে সাইকোলজিক্যালি একটা পরামর্শ দেওয়া উচিত, সেটা আমার সুপারিশ হলো। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের এমার্জেন্সি রেসপন্স যখন বিভিন্ন সংস্থা একসাথে কাজ করে আসলে, তার জন্য কিন্তু আমাদের শহর এলাকাতে অবশ্যই ঢাকাতে বিশেষ করে যে এমার্জেন্সি অপারেশন সেন্টার রাখতে হবে। এটাকে বলা হয়, বিদেশে সব জায়গায় কিন্তু আছে আসলে, ইট ইজ নট দ্যাট কোনো রকেট সায়েন্স কিছু না। এমার্জেন্সি অপারেশন সেন্টারে সমস্ত সংস্থাগুলো একসাথে কাজ করে, এবং তার একটা থাকে ডিজাস্টার মিনিস্ট্রির আন্ডারে। এটা ভূমিকম্প হোক, তারপরে প্রাকৃতিক দুর্যোগ হোক, অথবা অগ্নিকাণ্ড হোক, সেখানে কিন্তু কীভাবে সংস্থাগুলো একসাথে কাজ করতো, কোঅর্ডিনেশনভাবে কাজ করে, এবং কখন কী কার প্রয়োজন সেখান থেকে তারা কোঅর্ডিনেট করে, এবং সেভাবে কিন্তু আমরা খুব দ্রুত আমার সিচুয়েশনে কন্ট্রোল করা যায়। আর সেকেন্ডলি বলতে হবে, আমাদের এখন যে ডিজাস্টার দেখেছি আমরা, যে একটা স্ট্রং ভলান্টিয়ার ফোর্স রাখা উচিত প্রত্যেক এলাকা ভিত্তিক, এবং প্রত্যেকে স্কুল কলেজ মার্কেটগুলোতে একটা আমাদেরকে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান বা এভাকুয়েশন প্ল্যান থাকা উচিত, সো দ্যাট মানুষগুলো যেন দ্রুত কোনো ঘটনা যেন বের হয়ে যেতে পারে এবং একজন সহায়তা করতে পারে, সেটা প্রয়োজন। আরেকটা হলো আমাদের দেশে যেটা রয়েছে, হসপিটাল প্রিপেয়ারনেস নয়, আমাদের হসপিটালগুলোকে হসপিটালগুলোকে রেডি থাকতে হবে। আমাদের যে কোনো হোক, আমাদের কিছু এমার্জেন্সি সিট থাকে, তারা যদি বড় কিছু এলাকায় ডিজাস্টার হলে কোন হসপিটাল খালি আছে ডাটাবেস থাকবে, ওই ইওসির মাধ্যমে তারা বলে দেবে আপনি এখানে যান, এই হসপিটাল খালি আছে। আর মানুষকে দৌড়াচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাবে আসলে,
শুধু এই যে একটা হিউজ একটা সমন্বয় প্রয়োজন রয়েছে। আসলে আমাদের রিসোর্স কিন্তু অনেক কিছু আছে, গভর্নমেন্টের কাছে আছে, কিন্তু আমাদের মধ্যে যে কীভাবে অপারেশনালাইজ করে এগুলো অ্যাক্টিভ করা যায় সেটার কোনো অভাব রয়েছে। সেজন্য আমরা একটা এক্সপার্ট টিম দিয়ে এগুলোকে করলে হয়তো আমাদেরকে এই বড় দুর্যোগ হয়তো ট্যাকেল দিতে পারবো এফেক্টিভলি, আমরা কার্যকরীভাবে আমরা এই দুর্যোগগুলোকে আমরা ট্যাকেল দিতে পারবো এবং আমরা ঝুঁকি মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে পারবো এবং অ্যাটলিস্ট আমরা ডিজাস্টার রেসপন্সিভ একটা সোসাইটি করতে পারবো বলে আমি মনে করি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করব এমন একটা আশাবাদ নিয়ে যে বাংলাদেশ হয়তো এমন ট্র্যাজেডি আর কোনো দিন আসবে না, আমরা এমন দুঃখ এমন শোকে হয়তো আমাদের আর কখনো পড়তে হবে না, এমন প্রত্যাশা নিয়ে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।